বৃষ্টির সেই রাতটি যেন কোনো অশুভ সংকেতের মতো ছিল। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল, আর শহরের সবচেয়ে বড় শিল্পপতি শেঠ রঘুবীর প্রতাপ সিংয়ের বিলাসবহর হাবেলির বাইরে দাঁড়িয়ে থাকা একটি রোগা পাতলা মেয়ে ভেজা আঁচলে নিজের মুখ লুকিয়ে কাঁপছিল। তার সিঁথিতে ছিল তাজা সিঁদুর, গলায় সস্তা মঙ্গলসূত্র, এবং চোখে এমন ভয় যেন সারা বিশ্ব তার কাছ থেকে তার সবচেয়ে বড় সুখ ছিনিয়ে নিতে দাঁড়িয়ে আছে। তার নাম ছিল গৌরী, এবং সেই হাবেলির ভেতরে মার্বেল পাথরের সিঁড়িতে প্রতিধ্বনিত হওয়া ভারী কণ্ঠস্বরে এক মহিলা চিৎকার করছিলেন, এই বিয়ে আমরা কখনোই মানব না। আমাদের বংশের ছেলে একটি গরিব মেয়েকে বিয়ে করেছে, তাও আবার আমাদের থেকে লুকিয়ে। এই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। এই কণ্ঠস্বর ছিল সাবিত্রী দেবীর, আরিয়ানের মা। আরিয়ান শেঠ রঘুবীর প্রতাপ সিংয়ের একমাত্র ছেলে, কোটি টাকার সম্পত্তির ওয়ারিশ, বড় বড় ব্যবসার উত্তরাধিকারী, শহরের কলেজগুলোতে একটি পরিচিত নাম, এবং জেদের দিক থেকে পুরোপুরি তার বাবার মতো। আরিয়ান তার সামনে কাঁপতে থাকা গৌরীর হাত শক্ত করে ধরে নিল। মা, সে প্রথমবার তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি গৌরীকে বিয়ে করেছি, ভুল করিনি। আমি তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। এখন পৃথিবীর কোনো শক্তি তাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সাবিত্রী দেবীর মুখ রাগে লাল হয়ে উঠল। পৃথিবীর শক্তি নয়, মায়ের অভিশাপের শক্তিও নয়। হলে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। গৌরী ভয়ে ভয়ে আরিয়ানের দিকে তাকাল। তার চোখে ছিল মিনতি। আমার জন্য লড়ো না, আমি চাই না আমার কারণে তোমার ঘর ভাঙুক। কিন্তু আরিয়ান তার জন্য প্রথমবার লড়ছিল না। গৌরী শহরে পড়তে এসেছিল। মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। সে তার কাকা কাকির বাড়িতে থাকত। কিন্তু থাকা আর কাকে বলে? বাড়ির সব কাজ করো, খোটা শোনো, এবং বেঁচে যাওয়া খাবার খেয়ে পড়াশোনা করো। তবুও মেয়েটার মধ্যে এক অদ্ভুত আলো ছিল। মুখে নিষ্পাপ ভাব, চোখে লজ্জা, এবং আত্মসম্মান এমন যে সাহায্য মাথা নিচু করে নিত না। আরিয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। বাকি মেয়েরা আরিয়ানের আশেপাশে ঘুরঘুর করত, তার গাড়ি, ঘড়ি, টাকা আর নামের উপর মরত। কিন্তু গৌরীর তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না। একদিন বৃষ্টির মধ্যে কলেজের বাইরে সবাই ছাদের নিচে দাঁড়িয়েছিল। আরিয়ানের দামি গাড়ি সামনে এসে থামল। সে দেখল গৌরীর চটি ছিঁড়ে গেছে, এবং সে ভিজতে ভিজতে পায়ে হেঁটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বসে যাও, নামিয়ে দিচ্ছি, আরিয়ান বলল। গৌরী সোজা সাপটা উত্তর দিল, আমি কারোর অনুগ্রহের অভ্যস্ত নই। আরিয়ান হেসে ফেলল, আর আমি প্রথমবার কোনো মেয়ের কাছ থেকে না শুনছি। তাহলে শুনে নিন, অভ্যেস করে নিন, গৌরী বলল, এবং বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করল। সেই দিন থেকেই আরিয়ান হেরে গিয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব হল, বন্ধুত্ব থেকে আপনজন, আপনজন থেকে ভালোবাসা। গৌরী অনেক কেঁদে বারণ করেছিল, তুমি অনেক বড় ঘরের ছেলে আরিয়ান, আমি তোমার জগতের নই। আরিয়ান মুচকি হেসে বলেছিল, জগৎ বড় হয় না, মানুষ বড় হয়, আর আমার জন্য জগৎ সেটাই যেখানে তুমি আছো। আর তারপর একদিন মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে সে গৌরীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। কিন্তু হাবেলির দেওয়ালগুলো ভালোবাসার ভাষা বোঝে না। বিয়ের পর আরিয়ান গৌরীকে হাবেলিতে নিয়ে এলো। রঘুবীর প্রতাপ সিং চুপ রইলেন। তিনি তার ছেলের জেদ সম্পর্কে জানতেন। কিন্তু সাবিত্রী দেবী সেই দিনই গৌরীকে পরিষ্কার বলে দিলেন, তুমি সিঁদুর পরো বা গয়না পরো, এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখো না। গৌরী চুপ থাকল। তার মনে হতো সময় সব ঠিক করে দেবে। সকালে সবার আগে উঠত, মন্দির সাজাত, রান্নাঘর সামলাত, চাকরদের আগেই কাজে লেগে যেত, সাবিত্রী দেবীর পা ছুঁয়ে প্রণাম করত। কিন্তু বদলে সে পেল শুধু তিরস্কার। গরিব ঘরের মেয়ে, কাজের মেয়ে হলে ঠিক মানাত, আমাদের ছেলের উপর জাদু করেছে, এমন মেয়েরা টাকা দেখেই ফাঁদে ফেলে। প্রতিটি কথা গৌরীর বুকে তীরের মতো বিঁধত, কিন্তু সে হাসি মুখে সব সহ্য করত। রাতে আরিয়ান তার চোখের জল মুছে দিত আর বলতো, বাস আর একটু সময় গৌরী, আমি সব ঠিক করে দেব। গৌরী মাথা নাড়ত, কিন্তু ভেতরে ভেতরে তার ভয় করতে শুরু করেছিল। অনেক বড় বাড়ি, অনেক বড় ঘৃণা, আর সে একেবারেই একা। তারপর সেই দিনটি এলো যা সব কিছু বদলে দিল। একদিন সকালে আরিয়ানকে হঠাৎ বাইরে যেতে হলো। ব্যবসার কারণে তাকে অন্য শহরে যেতে হচ্ছিল। ৩-৪ দিনের কাজ ছিল, কিন্তু খুব জরুরি ছিল। যাওয়ার সময় সে গৌরীর মুখটা তার ২ হাতের তালুতে তুলে নিল। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর শোনো, ফোন সবসময় কাছে রাখবে। যদি কেউ কিছু বলে, সহ্য করবে না, আমাকে জানাবে। গৌরী একটু হাসল, তুমি এমনভাবে বলছো যেন আমি খুব দুর্বল। আরিয়ান তার কপালে চুমু খেল, দুর্বল তুমি নও, কিন্তু তোমার ছাড়া আমি হয়ে যাই। গৌরীর চোখ ভিজে উঠল। সে তাকে দরজা পর্যন্ত ছাড়তে এলো। গাড়ি বেরিয়ে গেল। সে ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না গাড়িটা মোড় ঘুরে চোখের অজাল হয়ে যায়। সে কি জানত, এটাই সেই শেষ মুহূর্ত যখন সে তার স্বামীকে নিশ্চিন্তে যেতে দেখছে।
আরিয়ান যেতেই সাবিত্রী দেবীর আসল চেহারা বেরিয়ে এলো। দুপুর নাগাদ হাভেলির পরিবেশ বদলে গিয়েছিল। সাবিত্রী দেবী গৌরীকে নিজের ঘরে ডাকলেন। তার সাথে দুজন পুরনো চাকরও দাঁড়িয়েছিল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো। গৌরীর বুক ধক করে উঠল। অনেক নাটক করেছ তুমি, সাবিত্রী দেবী ঠান্ডা গলায় বললেন। এবার চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গৌরীর হাত থেকে থালা প্রায় পড়েই যাচ্ছিল। মাঝি, মাঝি বলবেন আমাকে, তিনি চিৎকার করে উঠলেন। যদি নিজের ভালো চাও তো এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু আরিয়ানজি, আরিয়ান কিছু জানতে পারবে না, সাবিত্রী দেবী চোখ রাঙালেন। আর যদি তুমি তাকে বলার চেষ্টাও করো তবে তোমার ওই বৃদ্ধা দিদা বেঁচে থাকবে না। গৌরীর মুখের রং উড়ে গেল। দিদা, আপনি তার সম্পর্কে কিভাবে? আমাদের লোক সব জায়গায় আছে, সাবিত্রী দেবী ঝুঁকে পড়ে বললেন। তুমি শহরে পড়তে, তোমার মা বাবা মারা গেছে, কাকা কাকি তোমাকে বোঝা মনে করে, এবং গ্রামে তোমার বৃদ্ধা দিদা থাকে যে ঘুঁটে বানিয়ে পেট চালায়। সব জানি আমরা। গৌরীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছ। আমি তাকে ভালোবাসি। ভালোবাসা? সাবিত্রী দেবী হাসলেন। গরিব মানুষের জন্য ভালোবাসা হল পেট ভরানোর আরেক নাম। গৌরী কাঁপতে কাঁপতে মাথা তুলল। প্রথমবারের মতো তার ভেতরের আত্মসম্মান গর্জে উঠল। না, আমার ভালোবাসা সত্যি। সাবিত্রী দেবীর চেহারা কঠোর হয়ে গেল। তাহলে শোনো, যদি সত্যিই ভালোবাসো তবে তার জীবন থেকে দূরে চলে যাও। যদি তুমি এখানে থাকো তবে আমি তোমাকেও বরবাদ করে দেব, আর তোমার দিদাকেও। মিথ্যে কেস দিয়ে দেব, পুলিশ পাঠাবো, গ্রামে বদনাম করব, কেউ বাঁচবে না। ঘরে এমন নীরবতা নেমে এলো যেন স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত পর গৌরী তার চোখের জল মুছল। আমি যদি চলে যাই তাহলে আপনি আরিয়ানজির কোনো ক্ষতি করবেন না তো? যদি তুমি আজকের পর তার সাথে আর কখনো কথা না বলো, কখনো ফিরে না আসো, তবে না। আর তোমার দিদা, তাকেও কেউ ছুঁতে পারবে না। গৌরীর শ্বাস দ্রুত হয়ে গেল। সে ওখানেই ভেঙে পড়ল। তাকে ভালোবাসা এবং ভয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হতো, আর সে সেটাই বেছে নিল যা ভালোবাসার মানুষরা প্রায়শই বেছে নেয়, নিজের ভাগের কষ্ট। সে কোনো কিছুই না নিয়েই বাড়ি ছেড়ে দিল। না গয়না, না কাপড়, না কোনো অভিযোগ, না কোনো চিঠি। শুধু নিজের সিথির সিঁদুর, গলার মঙ্গলসূত্র এবং বুকে এক আর্তনাদ নিয়ে সে হাভেলি থেকে বেরিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে সে শেষবারের মতো পেছনে তাকাল। ওই বাড়িটা যেখানে সে বউ হয়ে এসেছিল আজ তাকে পর করে দিয়েছে। সে মনে মনে বলল, আরিয়ানজি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না, আমি আপনাকে বাঁচিয়ে যাচ্ছি। আর তারপর সে কাঁদতে কাঁদতে বাসস্ট্যান্ডে পৌঁছাল। তার গ্রাম অনেক দূরে ছিল। পকেটে সামান্য কিছু টাকা ছিল। পুরো রাস্তা সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ক্ষেত, গাছ, বৃষ্টি, কাঁচা রাস্তা সবকিছু ঘোলাটে হয়ে গিয়েছিল। তার চোখের জল থামছিলই না। এদিকে আরিয়ানের কিছু ঠিক লাগছিল না। অন্য শহরে পৌঁছে সে প্রথম ফোনটা গৌনীকেই করল। ফোন বন্ধ। সে আবার মেলাল। আবার, প্রতিবার একই, ফোন লাগছিল না। তার মন ঘাবে গেল। সে মাকে ফোন করল। মা, গৌরীর ফোন কেন লাগছে না? অন্যদিক থেকে একেবারে সাধারণ গলায় উত্তর এলো। আরে আমরা কি জানি, সকাল থেকে তো তারও কোনো খোঁজ নেই, মনে হয় কারো সাথে পালিয়েছে। আরিয়ানের হাত থেকে ফোনটা প্রায় পড়েই গেল। কি? হ্যাঁ, সাবিত্রী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন। আমরা তো আগেই বলেছিলাম, এমন মেয়েরা ভরসার যোগ্য হয় না। সুযোগ পেয়েছে আর পালিয়েছে। না, আরিয়ান প্রায় চিৎকার করে উঠল। গৌরী এমনটা কখনোই করতে পারে না। তাহলে কোথায় সে? এই প্রশ্নটা আরিয়ানের বুকে হাতুড়ির মতো আছড়ে পড়ল। সে সেই মুহূর্তেই তার কাজ অসম্পূর্ণ রেখে রাতারাতি ফিরে এলো। বাড়ি ফিরে সে পাগলের মতো খুঁজতে শুরু করল। সে পুরো শহরে গৌরীকে খুঁজল। কলেজে গেল, পুরনো লাইব্রেরিতে গেল, মন্দিরে গেল যেখানে তারা বিয়ে করেছিল, সেই রাস্তায় গেল যেখানে প্রথমবার বৃষ্টির মধ্যে সে তাকে দেখেছিল। সব জায়গায় শুধু শূন্যতা। সে কাকা কাকির বাড়িতেও পৌঁছাল। দরজা খুলল কাকি। আরিয়ানকে দেখে এক মুহূর্তের জন্য চমকে গেল। তারপর মেকি দুঃখের সাথে বলল, আরে বাবা, আমরাও জানি না, সে তো এখানে আসেনি। কাকাও বলল, আমরা তো নিজেরাই চিন্তায় আছি। আরিয়ান তাদের মুখ পড়ার চেষ্টা করল, কিন্তু সেখানেও সত্যিটা লুকানো ছিল। আসলে গৌরী তাদের কাছে যায়নি। সে জানত সেখানে মাথা গোজার ঠাঁই মিলবে না, শুধু খোঁটা জুটবে। গ্রামের প্রান্তে একটি বৃদ্ধা দিদা আর ভাঙা জীবন তার জন্য অপেক্ষা করছিল। গ্রামের শেষ প্রান্তে মাটির একটি ছোট বাড়ি ছিল, যার দেওয়ালগুলো বৃষ্টিতে ভিজে কালো হয়ে গিয়েছিল। সেই বাড়ির বাইরে গোবরের ঘুঁটে শুকোচ্ছিল। উনুন থেকে ধোঁয়া উঠছিল। ওখানেই থাকত দিদা, গৌরীর মায়ের মা। গৌরী যখন দরজায় পৌঁছাল, দিদা কিছুক্ষণ তাকে চিনতেই পারল না।
তারপর যেই তার নজর তার সিথির ফিকে সিঁদুর আর ফোলা চোখের ওপর পড়ল, তার বৃদ্ধ হৃদয় কেঁপে উঠল। গৌরী, দিদিভাই, কি হয়েছে? গৌরী শুধু তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সেই রাতে সে সবকিছু বলেনি, শুধু এতটুকুই বলল যে, দিদা, এখন আমি এখানেই থাকব। দিদা তার মাথায় হাত বুলিয়ে বললেন, মা রে, গরিবের ঘরের জায়গা ছোট হলেও মন ছোট হয় না। তুই থাক, যেমন করেই হোক আধ পেটা খেয়ে থাকব। গৌরী আবার কেঁদে ফেলল। পরের দিন থেকে সে দিদার সাথে কাজে লেগে পড়ল। সকালে গোবর জোগাড় করা, ঘুঁটে বানানো, সেগুলো দেওয়ালে লেপে দেওয়া, বাজারে বিক্রি করা, বদলে সামান্য টাকা, সামান্য আটা, সামান্য নুন। যে হাতে কখনো মেহেন্দি রাঙানো ছিল, এখন সেই হাত গোবরে মাখামাখি হয়ে থাকে। যে মেয়ে বই দিয়ে নিজের ভবিষ্যৎ গড়েছিল, সে এখন ধোঁয়া আর ছাইয়ের মাঝে জীবন খুঁজছিল। কিন্তু সে একটি কথা রেখেছিল, সে আরিয়ানকে ফোন করেনি, কারণ প্রতিবার যখন তার মন ভেঙে যেত, সে সাবিত্রী দেবীর সেই কণ্ঠস্বর শুনতে পেত, যদি তুমি তাকে কিছু জানাও, তবে তোমার দিদা বাঁচবে না। ওদিকে আরিয়ানের জগৎ উজাড় হয়ে যাচ্ছিল। দিন সপ্তাহে পরিণত হল। গৌরীর কোনো খোঁজ নেই, কোনো বার্তা নেই, কোনো চিহ্ন নেই। আরিয়ান খাওয়া দাওয়া কমিয়ে দিল, কাজে মন বসত না। ঘরে বসে সে তার ছবিগুলো দেখত আর কেঁদে ফেলত। কখনো গৌরীর ওড়না বুকে জড়িয়ে ধরত, কখনো সেই চুড়ি যা সে মেলা থেকে কিনে দিয়েছিল। সাবিত্রী দেবী মাঝে মাঝে নাটকের ছলে বলতেন, বাবা, এবার তাকে ভুলেও যাও, যে মেয়ে পালিয়ে যায় তাকে মনে রেখে কী লাভ? আরিয়ানের চোখে সেই সময় আগুন জ্বলে উঠত। মা, কেউ যদি আমাকে পৃথিবীর সব সম্পদ দেয় আর বদলে গৌরীকে ভুলে যেতে বলে, তবে আমি সেই সম্পদ পায়ে ঠেলব। তাহলে দ্বিতীয় বিয়ে করে নাও। আমার বিয়ে হয়ে গেছে, সে ঠান্ডা গলায় বলত, আর আমার স্ত্রী বেঁচে আছে, শুধু তাকে আমি খুঁজে পাচ্ছি না। সাবিত্রী দেবী প্রতিবার চুপ হয়ে যেতেন, কিন্তু ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছিলেন, যদি সত্যি কখনো সামনে চলে আসে। মাসখানেক পর একটা নতুন মোড় এলো। কোম্পানির একটা বড় চুক্তি কাছের এক গ্রামের এক জমিদার গোছের লোকের সাথে ঠিক হলো। আরিয়ানকে নিজে যেতে হলো। সে মন থেকে তো কোথাও যেতেই চাইছিল না, কিন্তু বাবা বললেন, জীবন থেমে থাকে না বাবা। আরিয়ান কোনো উৎসাহ ছাড়াই রাজি হলো। গাড়ি গ্রামের দিকে এগিয়ে চলল। কাঁচা রাস্তা, গরুর গাড়ি, মাটির গন্ধ, ক্ষেতের মাঝ দিয়ে বয়ে যাওয়া হাওয়া, সবকিছু তাকে এক অদ্ভুত বিষণ্ণতা দিচ্ছিল। আর তখনই সে রাস্তার মোড়ে একজন মহিলাকে দেখল। মাথায় আঁচল, হাতে ঘুঁটের ঝুড়ি, হাঁটার সেই একই ধরন। গাড়ি হঠাৎ থেমে গেল। আরিয়ানের বুক জোরে জোরে ধুকপুক করতে লাগল। তার ঠোঁট শুকিয়ে গেল। না, এটা কি গৌরী হতে পারে? সেই মেয়ে পেছন ফিরে তাকালো না, শুধু তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে লাগল। আরিয়ান গাড়ি থেকে নেমে পড়ল। শোনো, সে ডাক দিল। সেই মহিলা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল, তারপর আরও দ্রুত হাঁটতে শুরু করল। এবার আরিয়ান প্রায় দৌড়াতে লাগল। তার মন বলছিল, এটাই সে, এটাই সে। সে তার পিছু পিছু গ্রামের প্রান্তে অবস্থিত একটি ছোট মাটির ঘর পর্যন্ত পৌঁছাল। আর তারপর সে যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল। উঠোনে বসে একটি মেয়ে গোবরে হাত দিয়ে ঘুঁটে বানাচ্ছে। রোদে পোড়া মুখ, খসখসে হাত, পুরনো কাপড়, কিন্তু সেই মুখ, সেটা গৌরী ছিল। আরিয়ানের চোখ বিস্ফারিত হয়ে গেল। জগৎটা যেন থমকে গেল। গৌরী যখন মাথা তুলল আর তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তার হাত থেকে গোবর পড়ে গেল। দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। এতদিনের ছটফটানি, ব্যথা, প্রশ্ন, চোখের জল, অভিযোগ, সব এক মুহূর্তে চোখে এসে ভিড় করল। কিন্তু পরের মুহূর্তেই আরিয়ানের ভেতরে জমে থাকা আগ্নেয়গিরি ফেটে পড়ল। সে এগিয়ে গেল। তার গলা ভেঙে যাচ্ছিল, কাঁপছিল, কিন্তু রাগ আর ব্যথায় ভরা ছিল। তুমি আমাকে ছেড়ে এখানে কার সাথে থাকছ গৌরী? গৌরীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। আর এখান থেকেই তাদের জীবনের সবচেয়ে বড় সত্যিটা উন্মোচিত হতে চলেছিল। উঠোনে রোদ হেলে পড়েছে, মাটির দেওয়ালে তাজা ঘুঁটে লাগানো। কাছেই এক বৃদ্ধা উনুনের পাশে বসে শুকনো কাঠ জ্বালাচ্ছেন। বাতাসে গোবর, ধোঁয়া আর মাটির মিশ্রিত গন্ধ। আর সেই ছোট উঠোনে, যেখানে জীবন কোনো মতে নিঃশ্বাস নিচ্ছিল, কোটি টাকার সাম্রাজ্যের ওয়ারিশ দাঁড়িয়েছিল, নিজের স্ত্রীর সামনে, ভাঙা মন, ভরা চোখ আর হাজারো প্রশ্ন নিয়ে। বলো গৌরী, কেন গিয়েছিলে তুমি? কেন? একবার, শুধু একবার বলে দিতে আমি পুরো পৃথিবীর সাথে লড়তাম, কিন্তু তুমি আমাকে অন্ধকারে ছেড়ে দিলে। গৌরী কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু গলায় যেন আওয়াজ আটকে গিয়েছিল। আরিয়ান আবার বলল, এবার আরও ধীর এবং আরও আহত স্বরে, আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে, প্রতিটি রাস্তা, প্রতিটি মন্দির, প্রতিটি মুখ। আমি তোমাকে খুঁজতে খুঁজতে নিজেকে শেষ করে দিয়েছি। আর তুমি এখানে ছিলে। গৌরী আঁচল দিয়ে মুখ ঢেকে সেখানেই বসে পড়ল। তার কাঁধ কাঁপছিল। দিদা ঘাবড়ে গিয়ে দুজনের দিকে তাকালেন, তারপর আস্তে করে জিজ্ঞেস করলেন, দিদা ভাই, ইনি কে? গৌরী অনেক কষ্টে বলল, দিদা, ইনি আমার স্বামী।
দিদা যেন অবাক হয়ে গেলেন। তিনি এক মুহূর্ত আরিয়ানকে দেখলেন, তারপর গৌরীকে, তারপর আকাশের দিকে তাকালেন, যেন ভগবানকে জিজ্ঞেস করছেন এখন আর কি দেখা বাকি আছে। আরিয়ান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর সে ধীর স্বরে জিজ্ঞেস করল, স্বামী, তাহলে আমার জীবন থেকে না বলে চলে গেলে কেন? এই প্রশ্নটা শুনেই গৌরী নিজের আঁচলটা মুঠোয় শক্ত করে ধরল। তার চোখ দিয়ে ঝরে পড়া জল মাটিতে পড়ছিল। কারণ কারণ আমি আপনাকে হারাতে চাইনি। আরিয়ান যেন বুঝতেই পারল না। কি মানে, কি মানে? গৌরী মাথা তুলল। তার চোখে এতদিনের ভয়, দুঃখ আর চাপা আর্তনাদ ভরা ছিল। আপনার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। উঠোনে যেন কেউ সময় থামিয়ে দিল। আরিয়ানের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কি? তারা বলেছিলেন, গৌরীর গলা কাঁপছিল, যদি আমি আপনাকে কিছু জানাই, যদি আমি আপনাকে ফোন করি, যদি আমি ফিরে আসি, তবে তিনি আমার দিদাকে মেরে ফেলবেন, আমাকেও মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবেন, বদনাম করে দেবেন। আরিয়ানের পুরো শরীর যেন অসাড় হয়ে গেল। তার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। না, না। তার ঠোঁট থেকে ভাঙা স্বর বের হল। মা এমন করতে পারে না। গৌরী হাসল, কিন্তু সেটা হাসি ছিল না, সেটা ভাঙা আত্মার আর্তনাদ ছিল। আমিও এটাই ভাবতাম। আরিয়ান পিছিয়ে গেল। সে নিজের কপালে হাত রাখল। তার চোখে বিস্ময়, অপরাধবোধ, ব্যথা, অনুশোচনা সব একসাথে উথলে উঠল। যখন আপনি গিয়েছিলেন, গৌরী বলতে লাগল, তারপর মাজি আমাকে ঘরে ডাকলেন, বললেন যদি সত্যি আমার ছেলেকে ভালোবাসো তবে তার জীবন থেকে দূরে চলে যাও। আমি অনেক হাতজোড় করেছি, অনেক কেঁদেছি, কিন্তু তিনি আমার একটা কথাও শোনেননি। আর তুমি আমাকে একবারও ফোন করনি? আরিয়ান ধরা গলায় জিজ্ঞেস করল। কি হতো? গৌরী ফেটে পড়ল। তাহলে কি আমি শান্তিতে বাঁচতে পারতাম? যদি সত্যি আপনার কিছু হয়ে যেত, যদি দিদার কিছু ক্ষতি করে দিত, তবে আমি কিভাবে বাঁচতাম? আমি ভয় পেয়েছিলাম আরিয়ানজি, খুব ভয় পেয়েছিলাম। দিদার চোখও জলে ভরে গেল। তিনি গৌরীর মাথায় হাত রাখলেন। এ অনেক রাত লুকিয়ে লুকিয়ে কেঁদেছে বাবু, চুপি চুপি তোমার নাম নিত, তারপর নিজেই মুখ চেপে ধরত। এবার আরিয়ানার সহ্য করতে পারল না। সে দ্রুত এগিয়ে গেল এবং গৌরীর সামনে হাঁটু গেড়ে বসল। সে তার গোবর মাখা, খসখসে রুক্ষ হাত দুটো নিজের হাতে তুলে নিল। সেই হাতগুলো দেখেই তার চোখ থেকে জল ফেটে পড়ল। এই হাত! সে কেঁদে ফেলল। আমি এই হাতগুলোতে স্বপ্ন রেখেছিলাম। তুমি এগুলো দিয়ে ঘুঁটে বানিয়েছ? গৌরী, তুমি এত কিছু সহ্য করতে থাকলে, আর আমি তোমাকে বিশ্বাসঘাতক ভাবার আগুনে জ্বলতে থাকলাম। গৌরীও কাঁদতে কাঁদতে তার বুকে মাথা রাখল। আমি আপনাকে কখনো ছাড়িনি, সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। আমি তো প্রতিদিন আপনার সাথেই ছিলাম, শুধু দূর থেকে। আরিয়ান তাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। পাগলি মেয়ে, সে কাঁদতে কাঁদতে বলছিল। তোমার আমাকে বলা উচিত ছিল। যাই হোক না কেন, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, এতটা যে তোমার ছাড়া প্রতিটি দিন তিলে তিলে মরে বেঁচেছি। গৌরীও ভেজা গলায় বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি। দুজন অনেকক্ষণ ধরে সেভাবেই কাঁদতে লাগল। সেই কান্না কোনো অভিযোগের ছিল না, বিচ্ছেদের পর মিলনের ছিল। ব্যথার নয়, ব্যথার অবসানের ছিল। দিদার উঠোনে প্রথমবারের মতো শান্তি নেমে এল। কিছুক্ষণ পর দিদা কাঁপা হাতে জলের গ্লাসে গিয়ে দিলেন। বাবা, কেঁদো না, মেয়ে তোমারই, দেখো আজ খোদা মিলিয়ে দিয়েছেন। আরিয়ান শ্রদ্ধার সাথে দিদার পা ছুঁয়ে প্রণাম করল। দিদা অপ্রস্তুত হয়ে গেলেন। আরে বাবা, এ কি করছ? ক্ষমা করে দিন, আরিয়ান বলল। আপনার নাতনি আমার দায়িত্ব ছিল, আর সে এখানে কষ্টে থেকেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। দিদার চোখ ছলছল করে উঠল। না বাবা, ভুল তোমার নয়, খারাপ সময়ের ছিল। আরিয়ান ঘরের চারপাশে চোখ বোলাল। ভাঙা খাট, ধোয়ায় কালো চাল, মাটির বাসন, কোণে রাখা সামান্য আটা আর দেয়ালে লাগানো ঘুঁটে। তার মনে হল যেন ভেতর থেকে কেউ তাকে চিরে ফেলছে। সে গৌরীর দিকে তাকাল। চলো আমার সাথে। গৌরীর মুখ একেবারে ভয়ে ভরে গেল। না, আপনার মা, এখন কেউ তোমাকে হাত লাগাবে না। এবার আমি তোমাকে নিতে এসেছি, আর এবার আমি তোমার হাত ছাড়ব না, সামনে আমার নিজের মা দাঁড়িয়ে থাকলেও না। গৌরী চুপ থাকল। তার ভয় এখনও কাটেনি। যদি আবার কিছু, সে কাঁপতে কাঁপতে বলল। আরিয়ান তার মুখটা তুলে ধরল। এখন আমি সত্যিটা জেনে গেছি। এবার যদি তোমার চোখে এক ফোঁটা জলও আসে, তবে সবার আগে আমি নিজেকে প্রশ্ন করব। তুমি আমার স্ত্রী, আমার হৃদয়ের স্পন্দন, কোনো অতিথি নও। চলো। গৌরীর চোখে ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসতে লাগল। দিদা, সে পেছনে ফিরে জিজ্ঞেস করল। দিদাও যাবেন? আরিয়ান সঙ্গে সঙ্গে বলল। দিদা ঘাবড়ে গেলেন। আরে না বাবা, আমরা ওই বড় বাড়িতে।
যে বাড়ি আমার স্ত্রীকে কাঁদিয়েছে সেখানে আপনার দোয়ার প্রয়োজন আছে। আরিয়ান শ্রদ্ধার সাথে বলল, আপনি যাবেন। দিদা কাঁপা ঠোঁটে বললেন, ভগবান তোমাকে সুখে রাখুক বাবা। যখন আরিয়ানের গাড়ি হাভেলির সামনে থামল, সন্ধ্যা নেমে এসেছে। চাকররা দেখে অবাক হয়ে গেল। গাড়ি থেকে প্রথমে আরিয়ান নামল, তারপর সে দরজা খুলল। গৌরী নামতে গিয়ে ইতস্তত করল। এতদিন পর সেই বাড়ির সামনে দাঁড়িয়ে তার পা কাঁপতে লাগল। আরিয়ান তার হাত ধরে নিল। এখন তুমি একা নও। পেছন থেকে দিদাও নামলেন। ৩ জন ভিতরে ঢুকল। হলে সাবিত্রী দেবী বসেছিলেন। যেই তার নজর গৌরীর ওপর পড়ল, তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তুমি? তার মুখে ঘাবড়ানো ভাব ফুটে উঠল। হ্যাঁ মা, গৌরী ফিরে এসেছে। বরং সত্যি বলতে আমি তাকে নিয়ে এসেছি, সেখান থেকে যেখান থেকে আপনি পাঠিয়েছিলেন। সাবিত্রী দেবী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি কিছু বুঝলাম না। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি গৌরীকে হুমকি দিয়েছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, তার দিদাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, আমাকে মিথ্যে বলেছেন যে সে কারোর সাথে পালিয়েছে। হলে যেন সবার শ্বাস আটকে গেল। রঘুবীর প্রতাপ সিংহ ওপর থেকে নেমে এলেন। আরিয়ান, এসব কি বলছ? সত্যি বলছি। সাবিত্রী দেবীর চোখ কাঁদতে লাগল। এই মেয়ে তোমাকে ভুল বুঝিয়েছে, বাস। আরিয়ান গর্জে উঠল, আজ একটি শব্দও নয়। আমি আমার স্ত্রীকে মাটির বাড়িতে ঘুঁটে বানাতে দেখেছি, তার হাতের অবস্থা দেখেছি, তার চোখের ভয় দেখেছি, আর সবচেয়ে বড় কথা, আপনার সত্যিটা দেখেছি। গৌরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার কাঁধ কাঁপছিল। আরিয়ান তার হাত আরও শক্ত করে ধরল। আপনি শুধু একটা গরিব মেয়েকেই তাড়িয়ে দেননি মা, আপনি আমার ভালোবাসাকে অপমান করেছেন, আমার জীবন ভেঙেছেন। ওই মাসগুলোতে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছিলেন। সাবিত্রী দেবীর চোখে এবার কঠোরতা কম আর অনুশোচনা বেশি দেখা যেতে লাগল। তিনি আস্তে করে বললেন, আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি। না, আপনি আপনার অহংকারের জন্য করেছেন। আপনার বউ নয়, স্টেটাস দরকার ছিল। আপনার মানুষ নয়, বংশ দরকার ছিল। কিন্তু আজ আমি পরিষ্কার বলছি, যদি এই বাড়িতে গৌরীর সম্মান না হয়, তাহলে এই বাড়িতে আমিও থাকব না। রঘুবীর প্রতাপ সিং প্রথমবার দৃঢ় গলায় বললেন, সাবিত্রী, যদি এটা সত্যি হয় তবে তুমি অনেক বড় পাপ করেছ। সাবিত্রী দেবীর চোখ থেকে জল ফেটে পড়ল। তিনি কাঁপা পায়ে গৌরীর দিকে এগোতে চাইলেন, কিন্তু নিজেই থেমে গেলেন। হয়তো তিনি প্রথমবারের মতো নিজের কৃতকর্মের ভার অনুভব করেছিলেন। গৌরী, তার গলা ধরে এলো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। গৌরী মাথা তুলল না। সাবিত্রী দেবী এবার সত্যিই ভেঙে পড়ছিলেন। আমার মনে হয়েছিল তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে করে দেবে। আমার মনে হয়েছিল তুমি শুধু ওর টাকার জন্য এসেছ। আমার নিজের সংস্কার নিয়ে অহংকার ছিল, নিজের বাড়ি নিয়ে অহংকার ছিল। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে গরিব হওয়া কোনো দোষ নয়, মন ছোট হওয়া দোষ। আর ছোট মন আমার বেরিয়েছে। হলে নীরবতা ছড়িয়ে পড়ল। সাবিত্রী দেবী ধীরে ধীরে গৌরীর সামনে এসে দাঁড়ালেন। তারপর সবার চোখের সামনে তিনি হাত জোড় করলেন, আমাকে ক্ষমা করে দাও বৌমা। গৌরী যেন চমকে গেল। সে সঙ্গে সঙ্গে হাত নামাতে চাইল। না মাজি, এমন করবেন না। মাজি নয়, সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন, যদি ক্ষমা করতে পারো তবে মা বলো। এ কথা শুনতেই গৌরীর চোখ ভিজে উঠল। গৌরীর ভেতরে অনেক ব্যথা ছিল, অনেক আঘাত ছিল, কিন্তু তার মনে কোনো ঘৃণা ছিল না। হয়তো এটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল। সে কাপা হাতে সাবিত্রী দেবীর জোর করা হাত দুটো ধরে নিল। আমি আপনাকে কখনোই আমার শত্রু ভাবিনি, শুধু আপনার কথাগুলোতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সাবিত্রী দেবী কান্নায় ভেঙে পড়লেন। তিনি গৌরীকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। গৌরীও কেঁদে ফেলল। বছরের নয়, তবে মাসগুলোর জমানো বিষ সেই কান্নায় ধুয়ে মুছে গেল। সেই রাতে হাভেলিতে প্রথমবারের মতো কেউ চিৎকার করল না, কেউ উঁচু গলায় কথা বলল না, যেন বাড়িটাও নিজের কৃতকর্মে লজ্জিত। আরিয়ান তার ঘরে এলো। ঘরে গৌরীর পুরনো ছবিটা এখনও রাখা ছিল। তার ওড়না, তার বই, তার হাতে বাঁধা রাখি, যেন সব কিছু সেই যন্ত্রণার সাক্ষী ছিল যা সে সহ্য করেছিল। গৌরী ঘরে পা রাখতেই তার চোখ ভিজে উঠল। আপনি সব যত্ন করে রেখেছেন? আরিয়ান মুচকি হাসল, কিন্তু চোখ আবার সজল হয়ে উঠল। তোমার যাওয়ার পর এগুলোই তো বেঁচে ছিল। গৌরী তার কাছে এলো। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, আরিয়ান আস্তে করে বলল। তোমার চেয়ে কম। কিছুক্ষণ দুজন চুপ থাকল। তারপর আরিয়ান তার হাতটা নিজের ঠোঁটে ছোঁয়াল। আমাকে ক্ষমা করে দাও গৌরী। গৌরী চমকে উঠল। আপনি কেন ক্ষমা চাইছেন? কারণ আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হলো। আমি তোমার স্বামী হয়েও তোমার রক্ষা করতে পারিনি, আমি তোমার ব্যথা চিনতে পারিনি।
আমি শুধু তোমাকে ভালোবাসি বলতাম, প্রমাণ করতে পারিনি। গৌরী তার ঠোঁটে আঙুল রাখল। এমন বলবেন না। যদি আপনার ভালোবাসা সত্যি না হতো তবে আপনি আমাকে খুঁজতেনই না। আপনি দ্বিতীয় বিয়ে করে নিতেন, আমাকে ভুলে যেতেন। কিন্তু আপনি আমাকে মনে রেখেছেন, আমার জন্য অপেক্ষা করেছেন, আমার জন্য কেঁদেছেন। এটাই যথেষ্ট। আরিয়ান তাকে নিজের বাহুতে জড়িয়ে নিল। না, আর শুধু অপেক্ষা নয়, এবার সব খুশি দেব তোমাকে। গৌরী এবং আরিয়ানের গল্প এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।